সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল। সুযোগ নেই নির্বাচনের আগে গণভোটের, একটি মহলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ জামায়াতের। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় চিন্তিত নয় সরকার। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। 12 কেজির গ্যাস সিলিন্ডার 300 টাকা বেশিতে কিনতে বাধ্য হচ্ছে গ্রাহক। জনবান্ধব নয় জ্বালানি নীতি, বলছে ক্যাব। আমদানি নির্ভরতায় স্থানীয় উৎপাদন ব্যাহতের অভিযোগ। এবং গাজীপুরের অলিগলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে। সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দলের নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পিআর, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তা বাড়ছে আগামী নির্বাচনের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার তারা কিভাবে একটা সংবিধান সংশোধনের মতন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা কি কোনো নির্বাহী আদেশ জারি করে, তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন ভাগ বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। জুলাই সনদের অঙ্গীকারনামায় যাচ্ছিল তার বিপরীতে সুপারিশ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। একটি দলকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিবের আহ্বান, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবির বিরোধিতা না করে। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। সংস্কারের যে বিষয়গুলিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, জনগণের ভোটে ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করার বিষয়ে আবারও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
কুমিল্লায় এক সমাবেশে তিনি কথা বলেন। এদিকে খুলনায় হিন্দু সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামাতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। এদিকে রাজধানীর কাফরুলে জামাত মহিলা বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পে আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে বন্ধ হয়ে যাবে কারচুপি ও কেন্দ্র দখল। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির আহ্বানও জানান অধ্যাপক মুজিবুর রহমান। ভোট কেন্দ্র দখল করে তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এটা যাতে না করতে পারে। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, জাতীয় নির্বাচন আগামী 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেস সচিব। বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতাকে হুমকি হিসেবে দেখছে না অন্তর্বর্তী সরকার। সবকিছু বিবেচনা করে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে জোটে ফেরাতে তৎপর দলটি। অন্যদিকে 300 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনে টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে 300 আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা।
এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই, সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি, তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলন যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐক্যমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং ইসি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। কাউসারা চৌধুরী কুমোর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া, ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়, এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে। ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐক্যমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি হা ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াতের সাথে দূরত্বের বিষয়টিও সঠিক নয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। 5 অগাস্টের পর আওয়ামী লীগকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, তাদের সাথে সমঝোতার প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা আর সংস্কারের বিপক্ষের সাথে দূরত্ব বজায় রাখবে এনসিপি। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা, তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19 দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। ততদিন পর্যন্ত আমাদের দাবি দাবা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 41 বছর আমরা বিনা বেতনে কাজ করতেছি, আর সেই কারণে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে ধর্মঘট করতেছি। আগামীকাল বিকেল 5 ঘটিকার পূর্বমুহূর্ত পর্যন্ত যদি আমাদের জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা না হয়, তাহলে রবিবার সকাল 11 ঘটিকায় লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচার সহ 7 দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আহতদের চিকিৎসার ব্যয়, ক্ষতিপূরণ সহ 7 দফা দাবি তুলে ধরেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে সাইবার বুলিং করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, এই হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তারা। গত রোববার রাতে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। শুধু গেট ভেঙে তারা ক্ষান্ত হয়নি, তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে অ্যাডমিন সেকশন, আমাদের যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে এবং আমাদের ভিসি প্রভিসি স্যারের যে রুমগুলো রয়েছে সেগুলো তারা ভাঙচুর করে। ড্যাফোডিলের ছাত্রদের জিম্মির ব্যাপারে ড্যাফোডিলের ভিসি যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমাদের গার্ড এবং ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ অবস্থায় আটক করে সেগুলোর ভিডিও এবং প্রমাণাদি যা রয়েছে আপনাদেরকে আমরা প্রদান করব। সরকারি জ্বালানি নীতি জনবান্ধব নয়, যার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিদ্যুৎ গ্যাসের দামে অন্যায্যতা তৈরি করেছে। 12 কেজির গ্যাসের সিলিন্ডার 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ক্যাব যুব সংসদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেন, দেশে জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাট হয়েছে। সব রাজনৈতিক দলকে জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, আমদানি নির্ভরতা বাড়িয়ে স্থানীয় উৎপাদনকে ব্যাহত করায় সাধারণ মানুষ জ্বালানি প্রাপ্যতার অধিকার হারাচ্ছে। আমার বাসায় গ্যাসের কানেকশন আছে, আমরা গ্যাস পাই না, প্যারালাল আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয়। এনার্জি রেগুলেটরি কমিশন থেকে প্রতি মাসের 1 তারিখে আমাদের ডিবেট হয়। গণশুনানিতে যে বিষয়টি ডিসিশন হচ্ছে যে আমার 12 কেজির সিলিন্ডার গ্যাস যত দামে বিক্রি করার কথা তার থেকে সমস্ত প্রাইস MRP তার থেকে 300 টাকা বেশি দামে গ্যাস কিনতে হয়। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন জ্বালানি খাতে ভোক্তা অধিকার রক্ষার পরিবর্তে সরকার ও ব্যবসায়ীদের জ্বালানি খাত লুণ্ঠনের ক্ষমতা বৃদ্ধি করেছে। বিআরসি নিজেই এখতিয়ার বহির্ভূতভাবে গণশুনানি অনেক ক্ষেত্রেই রহিত করেছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে কমেনি দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে খুচরায় 10 টাকা বেড়েছে পেঁয়াজের দর।
সরবরাহ সংকটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে বেশিরভাগ সবজির দাম কমায় স্বস্তি ক্রেতাদের। মুরগি বাজারে দেশি ব্রয়লারের দর স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার সোনালির দাম। গেল ২৬শে অক্টোবর থেকে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৫ দিন পর রাজধানীর বাজারে বেড়েছে সরবরাহ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চাহিদা মতো ইলিশ সরবরাহ থাকলেও কমেনি দাম। বাজারে অন্যান্য মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ইলিশের সরবরাহও ভালো বর্তমানে, এগুলা মাছ আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাইতেছে। এই সপ্তাহে ইলিশ মাছও আছে, অন্য মাছও আছে, মাছের আমদানিও আছে, মাছের দাম একটু বেশি। বিভিন্ন পুকুর টুকুর সৃষ্টি জন্য মাছের দাম আগের তুলনায় একটু কমই আছে। এদিকে সপ্তাহ ব্যবধানে ১০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের। পাইকারিতে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায়। খুচরায় যা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। পেঁয়াজ আজকে ৮২ টাকা কাটা হইতেছে, খুচরা আপনার ৯০ টাকা ৮৫ টাকা এরকম বিক্রি করা লাগবে। পাইকারি ৪-৫ টাকা বাড়ছে। আপনি কিনলাম পেঁয়াজ ৭৪, ৭৫, আজকে পেঁয়াজ কিনলাম ৭৮ টাকা। পেঁয়াজ শর্ট, তার কারণে পেঁয়াজ নাই, এই জন্য দাম একটু বাড়ছে। এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে বাজারে। কাঁচামরিচের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকায়। কমেছে শিম, করলা, বরবটি সহ বেশিরভাগ সবজির দামও। শীতের সবজি সম্পূর্ণ আসতেছে, সামনে দিয়ে আরো আসবে, দাম কমবে। এখনই মোটামুটি আসছে, দাম অর্ধেকের প্রায় হয়ে গেছে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো কমছে। সবজির দাম বর্তমানে মিডিয়াম পর্যায়ে আছে, মানে মোটামুটি সাধারণ মানুষও কিনতে পারবো, গরিব মানুষও কিনতে পারবো। সবজির দাম আগে থেকে একটু কম আছে। গত ২ বাজারও সবজির দাম একটু বেশি ছিল, একটু কমছে আর কি। দেশি ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার ও সোনালির দর। ব্রয়লার মুরগিটা আজকে ৩ সপ্তাহ অ্যাকুরেট, সোনালী মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি এটা উঠানামা করতেছে। বাজারে দাম কমতির বাতাস বইলেও বৃহস্পতিবার বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বাড়িয়েছে কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরের প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেওয়ার জোর বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল ২০২৫ সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন ৩,০০০ মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন ৪,০০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় ৪৭,০০০ টন বর্জ্য, যার মধ্যে ঢাকার ২ সিটিতে তৈরি হয় প্রায় ৮,০০০ টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০২৩ সালে চীনা কোম্পানি সিএমইসির কাছে ৩০ একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে সিএমইসির সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় ৮৫০ ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ ২০২১ সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল ১০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী ২ বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ১০০০ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে ৮৫০ ডিগ্রি। এই ১৫০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর ২-১-এর মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন সিএনজি স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী ৫ থেকে ৬ মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে
আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড ওয়েস্ট রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেক অসঙ্গতি আপনার চোখে খুব দ্রুত ছোটবেলায় ধরা পড়ে। আপনি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই তখন দেখতে পান এবং আপনার মধ্যে একটা হাঙ্গার তৈরি হয় যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তো যারা সাংবাদিক সমিতিতে আছেন, আমি অনেকের সাথে, আমি জাহাঙ্গীরনগরে গিয়েছি, আমি রাজশাহীতে গিয়েছি, আমি কুমিল্লাতে গিয়েছি, আমি রোকেয়া ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি, খুলনাতে গিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে তাদের যারা জার্নালিজম ক্লাব করেন তাদের অনেক দিকেই তারা অগ্রসর থাকেন। এটা খুব, আমি অনেককে আহ্বান করব যে অনেক ক্ষেত্রে জার্নালিজমের যেটা হয় যে আপনার যদি মনিটারিলি সেভাবে বেনিফিট নাও পান, এইটা আপনার অ্যাজ এ পার্ট টাইম প্রফেশন হিসাবে পার্ট টাইম এটাকে আপনি দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। এটা আপনার জ্ঞানের সীমাকে আরও বাড়াবে, আপনাকে জ্ঞানী করবে, বাংলাদেশকে আরও আপনি খুব নিবিড়ভাবে জানতে পারবেন। বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের ফসল হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট চায় বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস আপহেল থাকুক। বাংলাদেশের যে কেউ যে প্রান্তেই থাকুন, সে একজন স্টুডেন্ট জার্নালিস্ট হোক বা যে একজন বড় জার্নালিস্ট, তারা সবাই যেন কোনো ধরনের কোনো বাধা ছাড়া জার্নালিজম করতে পারেন। আমরা এই বিষয়ে আরও সবাইকে, কিন্তু একটা বড় একটা বিষয় আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক নিউজ আসে। মানে সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ T20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে সন্ধ্যা 6টায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে লিটনের দল। শেষ ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে ঠিকই মাঠে ঘাম ছড়ায় সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। আজ একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টানা 2 ম্যাচে ব্যর্থ শামীম পাটোয়ারির জায়গায় সুযোগ দেওয়া হতে পারে পারভেজ হোসেন ইমনকে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল। সুযোগ নেই নির্বাচনের আগে গণভোটের, একটি মহলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ জামায়াতের। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। এবং রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় চিন্তিত নয় সরকার। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।